সকাল ৭টা। অধরা ঘুম থেকে জাগনা পেয়ে উঠে বসল। রুদ্র তখনও আসেনি। ও বিছানায় থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে এসে ব্যালকনির দরজাটা খুলে দিয়ে বিছানায় এলো। ফোনটা হাতে নিয়ে টাইম দেখতে বিড়বিড় করে বলল, ৭:30 বেজে গিয়েছে, আর দেখো ঘুম থেকে উঠতেই পারেনি। অধরা ফোনটা রেখে বিছানা ঝাড়া দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এর মাঝে ঝিলিক এলো ডাকতে, কিরে তোদের কি ঘুম ভাঙেনি? অধরা দরজার কাছে গিয়ে বলল, দরজা খোলা, ভিতরে আয়। ঝিলিক ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ভাববা এত আগেই ঘুম ভাঙলো? ভেবেছিলাম তো সকাল 10টার আগে উঠবি না। অধরা হালকা হেসে বলল, বস। ঝিলিক এগিয়ে এসে অধরাকে একটু ধাক্কা দিয়ে আস্তে করে বলল, কিরে বাসার রাত কেমন কাটলো? অধরা লজ্জা পেয়ে বলল, চুপ কর তো, কিছু বলবি? প্রথম প্রথম এসবই বলবি তো। তোর ধৈর্যহারা জামাই কই? অধরা পুনরায় আয়নার সামনে এসে বলল, বাহিরে গিয়েছে বোধ হয়, নতুন বউ রেখে বাহিরে গিয়েছে। তাহলে কি রাতে? এই তুই চুপ করবি নাকি আদ্রার সাথে তোর বিয়েটা দিয়ে দিব? ঝিলিক গা ছাড়া ভাব নিয়ে বলল, দিলে দিবি, আমার সমস্যা নেই। অবশ্য বিয়ে হলে তা তোর যা হব। বলেই খিলখিলিয়ে হাসলো। অধরা দরজা লাগিয়ে দিয়ে এসে ভেজা চুলগুলো ছেড়ে আছড়ে দিল। ঝিলিক হেসে হেসে বলল, কিরে দুজন একসাথে শাওয়ার নিয়েছিলি নাকি? লজ্জায় অধরার গাল দুটো লাল হয়ে গেল, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। রাগ দেখাতে গিয়ে হেসে ফেলল আর বলল, আর লজ্জা ফেলিস না তো, এমনি উনি সারাক্ষণ এমন কথা বলে, আর তুইও কম না। ঝিলিক মুখ টিপে হেসে বসে রইল। এরপরে চলে যেতে নিল। অধরা বলল, শাড়িটা ঠিক করে দিতে। ঝিলিক শাড়ি ঠিক করে দিতে গিয়ে দেখলো অধরার গলায় কামড়ের দাগ। ও আবার অধরাকে কিছু বলার জন্য প্রস্তুত হলো, কিন্তু অনিমার ডাকে আর কিছু বলতে পারল না। তাড়াহুড়ো করে শাড়িটা ঠিক করে দিয়ে চলে গেল। অতঃপর অধরা আয়নার সামনে বসে একটা স্কিন টোনের সাথে মিলিয়ে ফাউন্ডেশন বের করে গলায় ব্লেন্ড করে নিল, যাতে দাগটা আর বোঝা না যায়। অধরাকে ভিতরে দেশে বলল, ও রেডি হয়ে গিয়েছিস? তোকে খুব সুন্দর লাগছে, একদম বউ বউ। বলতে বলতে রুকাইয়া এগিয়ে এসে অধরার মাথায় ঘোমটা তুলে দিয়ে বললেন, রুদ্র কই? কোথায় যেন বেরোলো, আসেনি। ও আসবে, তুই আমার সাথে নিচে চল। চলো। আর শোনো, নিচে গিয়ে বাবা চাচাদের সালাম করবি। অধরা ঠিক আছে বলে নিচু হয়ে রুকাইয়ার পা ধরে সালাম করতে নিলে রুকাইয়া ওকে ধরে হেসে বললেন, আরে মা, আমাকে সালাম করতে হবে না, সব সময় তোদের জন্য দোয়া করি। এখন চলো। অধরা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। শরীরের রঙের শাড়িটা বেশ মানিয়েছে। স্বর্ণের চেন, নাকফুল, আংটি, চুড়ি পরাতে পরিপূর্ণ বউ বউ লাগছে। যে কেউ দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকবে। অধরা রুকাইয়ার সাথে নিচে এলো। রুদ্র মাত্র ফিরে এসে খাবার টেবিলের কাছে দাঁড়িয়ে পানি খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। হুট করে চোখ যায় অধরার দিকে। পানির গ্লাসটা রেখে ওর দিকে তাকিয়েছে। অধরা তাকাতে রুদ্র মুচকি আসলো। অধরাও মুচকি আসে সোফার কাছে গিয়ে আরমান নেওয়াজকে সালাম করতে তিনি অধরাকে দূরে বললেন, আরে সালাম করতে হবে না। অধরা হালকা হেসে ওর বাবার কাছে গিয়ে সালাম করতেই তিনি পা সরিয়ে মেয়েকে ধরে হেসে বললেন, দূর পাগলি। অধরা শেষে গেল আদনান নেওয়াজের কাছে। তিনি আগেই বললেন, সালাম করতে হবে না মা, দোয়া করি তোরা সুখী হ, তোদের ভালোবাসা আরও দৃঢ় হোক। অধরা ওর মা ছোট চাচির দিকে যেতে অনিমা হেসে হেসে বললেন, আমাদের দিকে এসে লাভ হবে না, আমরা সালাম করতে দিব না। অধরা তবুও গেল। জোর করে সালাম করে এসে ড্রয়িং রুমে একপাশে দাঁড়ালো। আদনান নেওয়াজ অধরাকে বললেন, সবাইকেই সালাম করলি, রুদ্রকে কর, ও বাদ যাবে কেন? অধরা লজ্জা পেল। রুদ্র মুখ টিপে হেসে আদনান নেওয়াজের দিকে তাকাতেই তিনি চোখ টিপ দিলেন। রুদ্র গাঁর চুলকে দাঁড়িয়ে রইল। অধরা এগিয়ে এসে দাঁড়ালো, রুদ্রকে সালাম করলো। রুদ্র ওকে ধরে হাসলো। বড়দের সামনে বলার মতো কোনো কথা ফেলো না। আদনান নেওয়াজ হেসে রুদ্রকে বললেন, এসো জামাই বাবা, আমাদের পাশে এসে বসো। রুদ্র হেসে এগিয়ে এসে আদনান নেওয়াজের পাশে বসলো। আদনান নেওয়াজ রুদ্রের পিঠে হাত রেখে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। বেচারা রুদ্র লজ্জা পেয়ে আস্তে করে বলল, তোমাকে শুধু একা পাই। এরপরে রুদ্র ফোনটা বের করে উঠে দাঁড়িয়ে বাহানা দিয়ে বলল, একটা কল এসেছে, উপরে থেকে কথা বলে আসছি। আদনান নেওয়াজ আস্তে করে বললেন, হ্যাঁ যাও, আর বউকেও সাথে নিয়ে যাও, না হলে কিন্তু বউ লুকিয়ে ফেলবো। আরিফ নেওয়াজ তা শুনে গলা খাকারি দিয়ে ফোন বের করলেন। মনে মনে বললেন, এই ছেলের সাথে সাথে আদনারেরও মাথাটা গেছে, কারুরই লজ্জা নেই। অধরা এসে অনিমাকে জিজ্ঞাসা করলো, আম্মু ঝিলিক সোহারা কোথায়?
দেখ, ওরা তো মনে হয় উপরেই। অদরা উপরে চলে এলো। ওর নিজের রুমে ঢুকতে নিলে দেখতে পায় রুম বাহিরে থেকে লক। তাহলে এই ঘরে কেউ নেই। ও হাঁটা দিল সোহার রুমের দিকে। মাঝে আত্রুর রুমের দরজা খোলা পেয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, দেবরমশাই কী করছেন? আদ্র তখনও ঘুমিয়ে। অদরার আর ডাক দিল না, বেরিয়ে রুদ্রের রুমে এলো। রুদ্র ব্যালকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে রসিকতা করে বলল, আপনি মনে হয় ভুল করে ওই রুমে ঢুকে পড়েছেন। আমার বউ দেখলে কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিবে। অদরা চোখ ছোট ছোট করে তাকিয়ে কোমরে হাত রেখে বলল, আচ্ছা ডাকুন আপনার বউকে, দেখি ডিভোর্স দেয় নাকি। রুদ্র না বোঝার ভান করে বলল, কিছু বলুন তো। সকালে বউকে রেখে একটু বাইরে গিয়েছিলাম, এসে আর দেখতে পাইনি। আচ্ছা আপনি কি দেখেছেন আমার আতঙ্ক নামের বউটাকে? অদরা দাঁত চেপে আওড়ালো, আজ সত্যি সত্যিই আপনাকে ডিভোর্স দিব, অসভ্য লোক। রুদ্রর মুখের পানে তাকিয়ে জড়ানো গলায় বলল, বউ আমি তো এখন থেকে 100% তৈরি। একটু শিখিয়ে পড়িয়ে আমাকে অসভ্য থেকে ভালো ছেলে বানিয়ে দে না। অদরা বলল, আপনি না বলেছেন বিয়ের পরে ভালো হবেন, ইনোসেন্ট হবেন, সে কথার কি হলো? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, বলেছিলাম তো, আবার প্রমিসও করেছিলাম, কিন্তু তখন তো বলিনি বিয়ের পরে সবসময় ইনোসেন্ট হব। অল্প সময়ের জন্য ইনোসেন্ট হলেই তো হবে। অদরা হতবাক ওর কথায়। বিয়ের আগে বলেছিল কি আর হলো কি? অদরা জিজ্ঞাসা করলো, এখন কোথায় গিয়েছিলেন? ওই একটু কাজে। কি কাজে? রুদ্র বাঁকা হেসে বলল, কৈফিয়ত চাইছিস? কেন চাইতে পারি না? পূর্ণ অধিকার আছে কৈফিয়ত ছাওয়ার। রুদ্র বিছানায় শুয়ে বলল, তুই চাইলে তো কৈফিয়ত না, রুদ্র নেওয়াজ নিজের জীবনটাও তোকে দিয়ে দিবে। অদরা এগিয়ে এসে বলল, জীবন চাই না, আপাতত বলুন কি কাজে গিয়েছিলেন। সারপ্রাইজ। অদরা ফাঁসে বসে বলল, সিরিয়াস? সিরিয়াস, সারপ্রাইজ দিব। ঠিক আছে। সকালের খাওয়া দাওয়া শেষ হবার পরে আদনান নেওয়াজ রুদ্রকে ডাক পাঠিয়ে ছাদে এলেন। রুদ্র এলো। আদনান নেওয়াজ বললেন, রুদ্র কালকে সকালে চলে যাব, পরশু থেকে কলেজে ক্লাস শুরু। কালকেই? আর কটা দিন থাকবে না? না রে বাপ, যেতে হবে তো। যার জন্য ডেকেছি, কালকে কিছু আগে সাথে নিব? রুদ্র মাথা নাড়িয়ে বলল, নিয়ে যাও, তবে আগেই বলো না, রাতে বলবো যে আমাদের সাথেই যেতে হবে, এমনভাবে বলবে যেন রাজি হতে বাধ্য হয়। ঠিক আছে। রুদ্র ওনার হাত ধরে বলল, ছাচ্ছু আর 2 দিন ম্যানেজ করে থাকো না প্লিজ। হচ্ছে না তো বাপ, কী করবো? এদিকে বেলা 11টার দিকে আদ্রর ঘুম ভাঙে। ও উঠে নিজের দিকে তাকিয়ে রাতের কথা মনে করতে করতে বিছানায় থেকে নামলো। এখনও ওর মাথায় জিম ধরে আছে। নিজেই নিজেকে বকে উঠল, কেন যে ওদের সাথে ওইসব খেতে গেলাম, যা পেটে সয় না তা খেয়ে অবস্থা খারাপ। আদ্র শাওয়ার নিয়ে বের হলো। এরপর কালো টি শার্ট আর কালো শর্ট প্যান্ট পরে বের হলো। ড্রয়িং রুমে এসে বসলো। সাদিক কল দিতে রিসিভ করলো। কিরে আদ্র, তোকে কখন থেকে কল দিচ্ছ, কই তুই? ড্রয়িং রুমে আয়। আসছি, বস। মিনিট 5 পরে সাদিক এসে ওর পাশে বসতে আদ্র বলল, ভাই রাতে ওইসব খাওয়া ঠিক হয়নি রে। কেন, কি হলো আবার? অনেক দিন পরে খেয়েছি তো, পেটে সয়নি, 2বার বমি করেছি। সাদিক খিলখিলিয়ে হেসে বলল, তাও ভালো মদ খেয়ে বউ ফেটাসনি। লোকে তো দেখি মদ খেয়ে বউ ফিটায়, আবার বউয়ের সাথে ইটিস পিটিস। আদ্র ওকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে থাম ভাই, আর বলতে হবে না যে বুঝেছি। আর আমাকে বলেও লাভ হবে না, বিয়ে করিনি ভাই। অনিমা নিচে নামতে নামতে বলল, তোমরা দুজন খেয়েছ? সাদিক বলল, আন্টি আমি খেয়েছি, আদ্রকে খাওয়ান। আদ্র বলল, না আমি জম্মু, পরে খাবো, ভালো লাগছে এখন। ঠিক আছে। রাত 10টা। আদনান সোহার রুমে এলেন কথা বলতে। আদনান নেওয়াজ সোহার রুমে এলেন কথা বলতে, সাথে রুদ্র আছে। সোহা অদরার জেলিকে বসে কথা বলছিল। রুদ্র অদরার কাছে গিয়ে বলল, চলুন রুমে যাই, ঘুমাবো। অদরা রুদ্রের মুখ ফানে তাকালো একবার, আবার আদনান নেওয়াজের দিকে, এরপর বলল, ঠিক আছে চলুন। রুদ্র অদরাকে নিয়ে রুমে থেকে বেরিয়ে নিজেদের রুমের দিকে গেল। অদরা আবার ফিরে এসে শেরের কাছে এসে নিচে ড্রয়িং রুমে উঁকে দিল। রুদ্র এসে ওর হাত ধরে আস্তে করে বলল, জানিস না নতুন বউদের রুমে স্বামীর সাথে থাকতে হয়, এদিক ওদিক ঘুরিস কেন? কই ঘুরেছি? আপনিই তো রুম থেকে বেরোতে দেননি, একটু আগেই তো বের হলাম। রুদ্র বলল, তবুও সবাই কি ভাববে, আমি তোকে ভালোবাসি না? অদরা মুখের উপরে বলে দিল, না একটুও বাসেন না। রুদ্র অদরার কোমরে সিমটি কেটে বাঁকা হেসে বলল, রুমে চল, অনেক ভালোবাসবো। অদরা উফসূচক শব্দ
করে রুদ্রর হাতে চাপড় মেরে বলল, ব্যথা পেলাম না? রুদ্র একটু জোরেই বলল, স্বামীর থেকে দূরে থাকলে ব্যথা পাবি। এই চলুন তো, রুমে চলুন, কেউ এসব শুনলে কি ভাববে? এদিকে জিলিকন চলে গেল। আদনান সোহাকে বললেন, সোহা, তোমার সাথে কথা আছে। বলো আব্বু, বসো এখানে। আদনান হালকা শ্বাস ছেড়ে বললেন, সোহা কালকে চলে যাচ্ছে, জানোই তো। তো ঠিক করলাম আমাদের সাথে নিয়ে যাব তোমাকে। সোহা থমথমে মুখে বলল, সত্যি নিয়ে যাবে? যাবে না? সোহা থেমে থেমে বলল, কিন্তু আব্বু, বাড়িতে সবাই যে আছে, ওদের ছেড়ে। আদনান শেষে বললেন, আরে চিন্তা করো না তো, চলো, ভালো লাগবে। আব্বু তোমরা যাও, আমি কয়টা দিন পরে আসি। আমি সাথেই নিয়ে যাব। আবার না হয় দিয়ে যাব। কিন্তু আব্বু, কোনো কিন্তু নয়, তুমি যাচ্ছ ফাইনাল। এই বলে আদনান মেয়ের দিকে তাকিয়ে সুদানো গলায় বললেন, কি হলো, আমার কথা রাখবে না? সোহা মিনিট দুই চুপ থেকে মাথা নিচু করে বলল, ঠিক আছে যাব, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই নিয়ে তুমি চিন্তা করো না। সোহা মলিন হাসলো। আদনান নেওয়াজ চলে গেলেন। সোহা বিছানায় বসে কিছুক্ষণ ভাবলো, এরপরে চলে গেল আদ্রর ঘরের দিকে। আদ্র ব্যালকনিতে চেয়ারে গায়ে লিয়ে দিয়ে বসে সিগারেট খাচ্ছিল। সোহা রুমে ঢুকে দরজা লাগিয়ে ব্যালকনির দরজার সামনে এসে দাঁড়ালো। আদ্র পেছন না ফিরেই বলল, হঠাৎ কি মনে করে এলি? সোহা আরেক পা এগিয়ে এসে বলল, না দেখে বুঝলি কি করে আমি এসেছি? আদ্র হালকা হেসে বলল, তোর চাল চলন আমার মুখস্থ। সোহা এগিয়ে এসে আদ্রর সামনে হাঁটু গেড়ে বসে আদ্রকে ধরল। আদ্র সিগারেট শেষ টান দিয়ে ব্যালকনি দিয়ে ফেলে দিয়ে বলল, কি হয়েছে? সোহা নরম গলায় বলল, আব্বু সাথে করে আমাকে নিয়ে যাবে। আদ্র স্বাভাবিকভাবে বলল, তো যা, সমস্যা কোথায়? ভালোই তো, সাথে নিয়ে যাচ্ছে। সোহা ঘাড় একটু কাত করে বলল, তোমার খারাপ লাগবে না? আমার কেন খারাপ লাগবে? লাগবে না? সোহা উঠে দাঁড়িয়ে আদ্র কোলে বসল। দু গালে হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বলল, লাগবে না বললেই হলো? অবশ্যই লাগবে। আদ্র মাথা নাড়িয়ে বলল, মোটেও লাগবে না। আর কোলে থেকে নামবো না আমি। আমার উত্তর না পাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। কি উত্তর চাস তুই? ভালোবাসি বলো না। আমি জানি তুমি রাগ করে আছো। আই এম সরি 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 সরি। বিশ্বাস করো, এরপরে তুমি যা বলবে আমি তাই করব। সোহার কথায় আদ্র আর রাগ কি করে থাকতে পারলই না। আদ্র আলতো হাতে নিজের বুকে সোহার মাথা চেপে ধরলো। সোহা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, একবার ভালোবাসি বলো না, আমার আর ভালো লাগছে না। আমি আর ভয় পাবো না, সবার সামনে বলবো আমি তোমাকে ভালোবাসি। আদ্র হেসে বলল, যাক, আমার রাগ করে অন্তত তোর একটু সাহস বেড়েছে। বাড়িতে বলার মতো সাহসও পাচ্ছিস দেখা যাচ্ছে। সোহা মাথা তুলে আবারও আদ্রের দুই গালে হাত রেখে বলল, আর রাগ করে থেকো না, অনেক ভালোবাসি তোমায়। আদ্র হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও অনেক ভালোবাসি। আবার বলো, আমি ভালোবাসি তোকে। শোনো না, আমি না আব্বুর সাথে যেতে চাইছি না। কি করব এখন? বলে দাও না, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। আরে পাগলি, চাচ্ছু যখন বড় মুখ করে বলেছে সাথে নিয়ে যাবে, যা, 2-3 দিন থাকবি, এরপরে আমি আর ভাইয়ে গিয়ে নিয়ে আসবো। আর কথা তো হবেই। রুদ্র অদরাকে রুমে এনে বলল, এখন নাকি কফি খাবে। অদরা কফি বানাতে নিচে এলো। সবাই যে যার রুমে, শুধু আরিফ নেওয়াজ বসে ফোন স্ক্রল করছেন। তার ঘুমাতে আরও দেরি। অদরা ওর বাবার জন্য আগে কফি বানিয়ে দিয়ে গেল, এরপর রুদ্রের জন্য নিয়ে গেল উপরে। রুদ্র ওয়াশরুম থেকে বেরোলো। অদরা কফিটা দিয়ে বিছানায় বসে ফোনটা হাতে নিল। রুদ্র কফি খেতে খেতে অদরাকে শুনিয়ে গান ধরল, কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। অদরা ফোন রেখে রুদ্রের দিকে অবাক চোখে তাকালো। রুদ্র হাঁটতে হাঁটতে পরপর বলল, মন বড় উতলা, মনে প্রেমের জ্বালা, কই সে প্রেমিকও আলা, বলে দে না কেউ। মন বড় উতলা, মনে প্রেমের জ্বালা, কই সে প্রেমিকও আলা, বলে দে না কেউ। কারো প্রেমে পড়লাম না, কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। অদরা আলগোছে উঠে গিয়ে রুমের ঝাড়ুটা হাতে নিয়ে রুদ্রকে বলল, এদিকে তাকান বলছি। রুদ্র ওর দিকে তাকিয়ে ফিসেল হেসে বলল, ঝাড়ু দিয়ে কি করবি? অদরা দাঁত চেপে বলল, ঝাড়ু দিয়ে স্পেশালভাবে আই লাভ ইউ শোনাবো।
রুদ্র সুর ধরে বলল, আই লাভ ইউ টু। দরজাটা বন্ধ করে দিয়ে অদরা থেকে ঝাড়ুটা মেরে নিয়ে জিনিস জায়গায় রাখলো। অদরা হুট করে রেগে গিয়ে বিছানায় বসলো। রুদ্র কফি খাওয়া শেষ করে পাশেই বসলো। অদরা বিছানায় থেকে বালিশটা নিয়ে সোফার দিকে গেল। সোফায় এসে শুয়ে বলল, শুভ না আপনার সাথে। রুদ্র ওর দিকে তাকিয়ে বলল, কেন, কি করলাম আমি? অদরা নিজেও জানে না রুদ্র কি করেছে। কিছুই তো করেনি, তাহলে রাগ করে এলে কেন? রুদ্র ওর থেকে উত্তর না পেয়ে খিলখিলিয়ে হেসে বলল, তুই কী নিয়ে কোন কারণে রাগ দেখাচ্ছিস তা নিজেই জানিস না, তাই না? পারিসও বটে, তোকে হারে হারে চেনা শেষ। অদরা ওর হাসিতে তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁত চেপে বলল, আমি যাই নিয়ে রাগ করি না কেন আপনি বলবেন, কেন আপনি রাগ সহ্য করবেন শেষ। রুদ্র হাসতে হাসতে এগিয়ে এসে অদরার হাত ধরে টেনে বলল, যা, সরি, আর হবে না, আয় শুয়ে পড়ি। অদরা এক চুলও নড়ল না, বলল, যাব না। কেন, আবার কি হলো? সরি বলেছি তো। সরিতে কাজ হবে না, কিছু এনে খাওয়ান, তাহলে যাব। রুদ্র রসিকতা করে বলল, ঘুষ চাইছিস নাকি? না না, ঘুষখোর মানুষ আমার ঘরে জায়গা নেই। অতটা জানি এটা মজা করেই বলেছি, কিন্তু এত রাগ দেখানোর একটা সুযোগ পেলেও উঠে দরজার দিকে যেতে যেতে বলল, থাকবো না তাহলে আপনার ঘরে। বলে দরজা খুলতে নিলে রুদ্র সামনে এসে বলল, সত্যি সত্যি যাচ্ছিস নাকি? যাস না, গেলে বড্ড লজ্জায় পড়ে যাব। অদরা কপাল কুঁচকে নিল। ও চলে যাওয়াতে রুদ্র লজ্জা পাবে কেন? ও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, লজ্জা পাবেন কেন? রুদ্র দুষ্ট হাসি দিয়ে বলল, লোকে ভাববে আমার সমস্যা আছে, তাই চলে এসেছিস। অদরা নাক মুখ কুঁচকে নিয়ে তাকিয়ে বলল, সবাই কি তাই ভাববে? রুদ্র দরজাটা বন্ধ করে অদরাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল, নতুন নতুন বিয়ে হলে যদি বউ স্বামীর কাছে না থাকে তাহলে তাই ভাববে। কেন, আশেপাশে দেখিস না নাকি তোর জন্য লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, আর তুই তা তোর স্বামীকে এমন লজ্জায় ফেলে দিতে পারবি? এমন চুপচাপ শুয়ে পড়বি, চল। অতটা কথা বাড়ালো না, সোফায় থেকে বালিশ এনে বিছানায় এসে শুয়ে পড়ল। রুদ্র মুখ টিপে এসে বিছানায় এসে শুলো। ভালোই বোকা বানিয়েছে। পরদিন সকালে আদনান নেওয়াজ নাজমা দুজনে মিলে সোহাকে নিয়ে রওনা হলেন। আদনান নেওয়াজ রুদ্র কথা মতো সোহাকে বাসায় নিয়ে বলবে যে আর বাড়িতে যেতে দিবে না। এরপরে দেখা যাবে দুজনের ভালোবাসার টান কতখানি। বেলা 9টার দিকে রুদ্র কোথায় থেকে যেন ফিরে এলো, সাথে ব্যালকনিতে লাগানোর জন্য কয়েক প্রকারের ফুলের গাছ। টবসহ এনেছে। রুদ্রের হাতে কতগুলো আর দারোয়ানের হাতে কতগুলো গাছ। রুদ্র উপরে এলো আর দারোয়ান আসছে। অদরা রুমেই ছিল। রুদ্রকে রুমে ঢুকতে দেখে কিছু বলার আগেই রুদ্র হেসে বলল, কালকে বলেছিলাম না সারপ্রাইজ দিব? সারপ্রাইজ হিসেবে তোর জন্য এই এত ফুলের গাছ এনেছে। অদরা অবাক হলে এগিয়ে এসে বলল, বাহ, সুন্দর তো, কোথায় লাগাবেন এগুলো? রুদ্র মুখের কোণে চিরচেনা সে হাসি ফুটিয়ে বলল, তোর মনে নেই? তুই একদিন পড়তে এসে বললি যে ব্যালকনি ফাঁকা ফাঁকা, ফুল গাছ আনতে। আমি বলেছিলাম ফুল গাছ আনবো, যত্ন নিব কে? তুই উত্তরে বলেছিলি তুই করবি। এইবার বউ হিসেবে এগুলো যত্ন কর, কি করবি না? রুদ্র অদরা দুজনে মিলে ব্যালকনিতে নন্দনীয়ভাবে ফুলের গাছগুলো গুছিয়ে রাখলো। অদরা তো খুশি, আর রুদ্র অদরার খুশিতে নিজেও খুশি। এদিকে আদ্র আর আরিফ নেওয়াজ আজ অফিসে গিয়েছে। আরমান নেওয়াজ গিয়েছে গ্রামের বাড়িতে, কিছু জমি জায়গা রাখবেন, 2 দিন পরেই ফিরবেন। অনেক বেলা হলো। রুদ্র আর অদরা এখনও খেতে নিচে আসেনি বলে রুকাইয়ে উপরে এলেন। রুমের সামনে দাঁড়িয়ে দুজনেই ডাকলেন। রুদ্র ব্যালকনি থেকে সাড়া দিল, হ্যাঁ মা, ভেতরে এসো, দেখে যাও না কি করছে। রুকাইয়া কৌতূহল নিয়ে ভেতরে গেলেন। দুজনকে ব্যালকনিতে ফুলের গাছ নিয়ে কাজ করতে দেখে হেসে বললেন, খাওয়া বাদ দিয়ে এই কর্ম? নিচে আয়, আমি খাবার বাড়ছি। অদরা বলল, ঠিক আছে, আসছি। সোহারা বাসায় পৌঁছে ড্রয়িং রেজিস্ট্রি নিচ্ছে। আদনান নেওয়াজ সোহাকে বললেন, সোহা, এখানে প্রথম প্রথম একা একা একটু খারাপ লাগবে, এরপরে এমনিই ভালো লাগবে, আর বাড়িতে যাওয়া যায়নি। সোহা আদনান নেওয়াজের দিকে তাকালো, ভাবলো হয়তো এমনি বলছে, তাই আর কথা বাড়ালো না। নাজমা বললেন, সোহা ফ্রেশ হয়ে গিয়ে সোহা রুমে চলে এলো। ব্যাগ থেকে ফোন বের করে আদ্রকে মেসেজ দিল, আমরা পৌঁছে গিয়েছি, তুমি কি করছো এখন? সোহা ফোনটা রেখে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলো আদ্রুর মেসেজ, অফিসে এসেছি, পরে ফোন করছি তোকে।
সোয়া লিখলো ঠিক আছে। দুপুরের পর অদরা শুয়ে শুয়ে ফোনে বিয়ের ছবিগুলো দেখছে, আবার এডিট করছে। রুদ্র ওর পাশে বসে আছে। মিনিট 2 পরে রুদ্র অদরার ফোন সরিয়ে ওর উপরে শুয়ে আবদার করে বলল, অদরা বেব একটা জিনিস চাই। কি? রুদ্র একটু শুকনো ঢোক দিলে আবার হেসে বলল, তোর ওই পার্সোনাল ডায়েরিটা দেখাবি? অদরা মাথা নাড়িয়ে বলল, পার্সোনাল জিনিস দেখানো যাবে না। এখন তোর জিনিস আর আমার জিনিসে পার্সোনালির কি আছে? অনেক কিছু আছে, আমি দেখাবো না। কি আছে তাতে যে দেখাবি না? অদরা চোখ ফিট করে তাকিয়ে বলল, আমার এক্সকে নিয়ে কিছু কথা লিখেছি, তার ছবি আছে, সেগুলো দেখানো যাবে না। রুদ্র বাঁকা হেসে হ্যালি করে বলল, বুঝতে পেরেছি, তোর সে এক্স আমি। আমাকে নিয়ে কথা লিখেছিস, এরপরে আরেকটু ভালোবাসার জন্য ছবি রাখতে পারিস। অতটা জারি মেরে বলল, মজা করবেন না তো, শুনুন। এই আমার খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে নিয়ে কথা লিখতে যাব, আপনার ছবি রাখতে যাব। রুদ্র সরল না, চোখে চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবি যা তুই আমার ছবি রাখিসনি, আমাকে নিয়ে কথাও লিখে রাখিসনি? এমনকি ধরে নিলাম আমি তোর কাছে ঘৃণার পাত্রই ছিলাম, তাহলে আমার ছবি কেন তোর ডায়েরিতে, তোর ফোনে? কি মনে করেছিস চোখ কান সাথে নিয়ে ঘুরি না নাকি? আমি তোর ডায়েরি দেখেছি, এমনকি তোর ফোনেও দেখেছি। তুই আর কত লুকাবি, ভালোবাসিস না? শেষের কথাটা এতটা গভীর ছিল যে অদরার মুখটা শুকনো হয়ে গেল। চোখ দিয়ে না চাইতে নোনা জল গড়িয়ে পড়ল। রুদ্র তার হাতের একটা আঙ্গুল দিয়ে চোখের পানি ছুঁয়ে ওকে দেখিয়ে বলল, এই চোখের পানি কিসের জন্য, কার জন্য, কেন বলতে পারিস? অদরা চোখে পানি নিয়ে ফিটফিট করতে করতে শেষে রুদ্রের টি শার্টের কলার ধরে ওর বুকে মুখ গুজে জ্বর করে কেঁদে উঠল। এইভাবে মাথা নাড়াতে নাড়াতে বলল, একটুও ভালোবাসি না আমি। রুদ্র মুচকি এসে বলল, ভালোবাসতে হবে না, এখন আমার সাথে সংসার কর। অদরা মাথা নাড়িয়ে বলল, করব না সংসার। রুদ্র ওকে ভালো করে বুকে জড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, তুই শুধু এই বুকেই লুকিয়ে থাক। সোহা যখন শিউর হয়ে জানতে পারলো ওকে বাড়িতে যেতে দিবে না ওর বাবা, তখন থেকে মনটা খারাপ হয়ে গেল। ও রুমে ফিরে এসে দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় উবু হয়ে শুয়ে আদ্রকে কল দিল। তখন সন্ধ্যা। আদ্র গাড়ি ড্রাইভ করে বাড়িতেই ফিরছিল, সাথে আরিফ না। সে নিজের মতো ফোন স্ক্রল করছে। আদ্র সোহার কল পেয়ে ধরলো আর সাউন্ড একদম লো ভলিউমে দিল। হ্যালো ভাইয়া। কি করছো তুমি? ড্রাইভ করে বাড়ি ফিরছি। তুমি একা? আমার মেজো আব্বু আছে। আরিফ নেওয়াজ আর চোখে তাকালেন, ভাবলেন হয়তো কোনো বন্ধুর সাথে কথা বলছেন। সোহা বলল, জানো আব্বু আর বাড়িতে যেতে দিবে না। আদ্র একটু জোরে বলল, মানে? মজা করছিস? দেখ, সারাদিন কাজ করে মজার করার মুডে নেই আমি। মজা না করছি না আব্বু, সিরিয়াস। কিন্তু কেন? আমি বাড়িতে ফিরে তোকে কল দিচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। আদ্র কল কেটে দিয়ে দ্রুত ড্রাইভ করলো। বাড়িতে এসে সোয়ার সাথে ভালোভাবে কথা বলল। এরপরে কোনো রকম শাওয়ারটা নিয়ে চলে এলো অধরার রুমে। কিন্তু ও তো ভুলেই গিয়েছিল অধরা এখন আদ্রর ঘরে থাকে। ও রুদ্রের রুমের সামনে এসে নক করলো, অধরা রুমে আছিস? অতরা বলল, হ্যাঁ ভাইয়া এসো। আদ্র রুমে ঢুকে অদরাকে দেখে বললে, জানিস সোয়া বলছে ওকে নাকি সাচ্ছু আর বাড়িতে আসতে দিবে না। অতরা বলল, আরে আসতে বলো, তোমাকে সব বলছি তোমাকে, তবে এখানে না, আমার সাথে ছাদে চলো। অদরা আদ্রকে নিয়ে ছাদে এনে বলল, শোনো, রুদ্রভাই প্ল্যান করেছে এটা, সাচ্ছুকে সাথে নিয়ে। সাচ্ছু রুদ্রভাইয়ের কথায় সোয়াকে ওখানে নিয়ে গিয়েছে আর বলেছে আর আসতে দেবে না। এটা সম্পূর্ণ ভুল। তোমাদের ভালোবাসা কেমন, সিরিয়াস নাকি সেটা সবাইকে দেখাতে এমন করছে। আদ্র কোমরে হাত রেখে শ্বাস ছেড়ে বলল, এটা ওদের প্ল্যান ছিল আর আমি টেনশনে পড়ে গিয়েছি। তো এখন কি করব রে? শোনো, ছোঁয়াকে জানিও না, তুমি এখন কোনো রিয়াকশন দেখাবে না, চুপচাপ থাকো। আর একটা কাজ করতে হবে। কি?
তোমাকে এসব তোমাকে সকালেই বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার সোর ভাইয়ের জন্য বলতে পারিনি। এখন তোমার কাজ হলো কালকে সকালে ইনশাল্লাহ অফিসে যাওয়ার সময় বলবে তোমার শরীর ভালো না, রুমে ফিরে শুয়ে থাকবে, উঠবে না, ওইভাবে 2-1 দিন শুয়ে থাকবে। সোহাকে বলবে তুমি অসুস্থ। এরপরে দেখো সোহাকে আর কেউ ওখানে রাখতে পারবে না, তোমার কাছে ফিরেই আসবে। আদ্র হেসে বলল, ওরে বোন রে, কি বুদ্ধি দিলি, সেই হবে। খুব ভাগ্য করে তোর মতো একটা বোন পেয়েছি। 1000টা থ্যাংক ইউ বোন। ওয়েলকাম, আর ট্রিট দিও। পরদিন সকালবেলা আজ রুদ্র, আদ্র আর আরিফ নেওয়াজ অফিসে যাবে। আদ্র আরিফ নেওয়াজের নিচে নাস্তা করছে। রুদ্র এখনো আসেনি, রেডি হচ্ছে, তবে নতুন বউ রেখে অফিসে যাওয়ার কোনো মুডই হচ্ছে না ওর। অদরা রুমে এলে ওকে ডাকতো, আপনার হয়নি? আব্বু, ভাইয়া, খাওয়া প্রায় শেষ হলো, খিদে নেই রে, তোকে ছেড়ে কাজে যেতে ভালো লাগছে না। শ্বশুর আব্বু আর আজকের দিন ছুটি দিলেও পারতো, তার মেয়ের কাছেই তো থাকতাম। অতরা লজ্জা পেয়ে বলল, জানতো এখন দেরি হলো, একটা কিস কর, যাই। এখন না। রুদ্র বিছানায় এসে বলল, এখনই দে, না হলে যাব না। তোর বাপ অপেক্ষা করুক, আমাকে বললে বলবো যে তোমার মেয়ে যেতে দিবে না। অদরা হাঁ হয়ে তাকিয়ে রইল। এগিয়ে এসে বলল, এখনকার মতো যান, পরে দিব। রুদ্র ব্রু উঁচিয়ে বলল, এদিকে আয়, কাছে বস, কিস করতে হবে না। অদরা সরল মনে হেসে পাশে বসলো। রুদ্র পূর্ব সংকেত ছাড়াই ওর দুগালে হাত রেখে নিজের মুখের কাছাকাছি এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অদরা ছুটতে চাইলে রুদ্র আরও শক্ত করে ধরে। পাক্কা 5 মিনিট পরে ছেড়ে দিতেই অদরা রুদ্রর বুকে মাথা ঠেকিয়ে বড় বড় শ্বাস নিতে থাকে। আর একটু হলেই দম আটকে যেত। রুদ্র অদরাকে সাথে নিয়ে নিচে এলে হালকা নাস্তা করে 3 জনে একসাথে রওনা হলো। আদ্র সদর দরজার সামনে দাঁড়ালো। রুদ্র বলল, দাঁড়িয়ে গেলি কেন, চল। আদ্র নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ভাইয়া শরীরটা ভালো লাগছে না। আরিফ নেওয়াজ বললেন, কি বলো, হুট করে কি হলো? রুকাইয়া এগিয়ে এসে বললেন, সেই রুদ্রের বিয়ের দিন থেকেই ওর শরীরটা ভালো যাচ্ছে না। আদ্র আরিফ নেওয়াজকে বললেন, মেজো আব্বু, আমি একটু রেস্ট নিতে চাই, তোমরা চলে যাও, আমি একটু পরে না হয় দুপুরে আসছি। ঠিক আছে, আর তুমি রেস্ট নাও। অনিমা ভাবি, তোমরা ওকে দেখো। অনিমা এগিয়ে এসে দৌড়লেন আদ্রকে। আরিফ নেওয়াজ আর রুদ্র চলে গেল। অদরার দিকে তাকে ইশারা করলো সাথে যেতে। অদরা ওকে ধরে বলল, রুমে গিয়ে রেস্ট নেবে, চলো। আমার বিয়ের দিন থেকে শরীর খারাপ, তাহলে বলবে না একবার। অনিমা আদ্রকে ছেড়ে দিয়ে রুকাইয়াকে বললেন, বোন থাকতে আমাদের চান্স কোথায়, যা নিয়ে যা। অদরা মুখ বেঞ্চে দিয়ে আদ্রকে নিয়ে উপরে চলে এলো। আদ্র ফিস করে বলল, আসতে যা, আমি অসুস্থ। অদরা আদ্রকে রুমে এনে শুয়ে থাকতে বলল। আদ্র শুয়ে পড়ে বলল, যা, একটু ঘুমাবো। এখন ঘুমাবে? সকাল পেরিয়ে দুপুর। আদ্র আরিফ নেওয়াজকে কল দিয়ে বলল, ও আজকে যেতে পারবে না, অসুস্থ। আরিফ নেওয়াজ, রুদ্রসহ বাড়ির সবাই একটু চিন্তিত হলো। আদ্র বিকেলে ডাক্তার দেখানোর নাম করে বাহিরে গেল। ডাক্তারের থেকে মাথা ব্যথা, শরীরের ব্যথার ওষুধের নিয়ে এলো, কিন্তু কোনোটাই খাবে না। জাস্ট দেখানোর দরকার দেখাবে। ওর সন্ধ্যায় বাড়িতে ফিরে সোজা রুমে ফিরে শুয়ে পড়লো। রুকাইয়া অনিমা এসে দেখে গেল। রুদ্র আর আরিফ নেওয়াজও বাড়িতে এসে ওর রুমে এলো। রুদ্র জিজ্ঞাসা করলো, কিরে, ভালো লাগছে না এখন, ডাক্তার ডাকবো? না ভাইয়া, আমি ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে নিয়ে এসেছি। ও, ওষুধ খেয়েছিস? না, খাবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে কথা বলছি রে। আচ্ছা। রুদ্র নিজের রুমের দিকে এলো, কিন্তু রুমের সামনে এসে দরজায় হাত রেখে বুঝতে পারলো রুমটা ভিতরে থেকে বন্ধ। রুদ্র কপালে বাজ ফেলে বলল, অদরা, দরজা খোল, আমি এসেছি। অদরার সাথে সাথে দরজা খুলে দিতে রুদ্র ওকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। লাল জামদানি শাড়ি পরেছে, মাথায় সুন্দর করে গোমটা দিয়েছে, মুখে মিটি হাসে। রুদ্র নিজের বুকে হাত রেখে জড়ানো গলায় বলল, খুন করার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? অদরা নিজের হাতের দিকে তাকিয়ে বলল, কোথায় অস্ত্র? খালি হাতেই তো দাঁড়িয়ে আছে। রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে অদরার মাথায় গাঁটটা মেরে বলল, তুই শাড়ি পরে থাকলে আর কিছু কি লাগবে আমাকে খুন করতে? অদরা
বুঝতে পেরে মুচকি হাসলো। রুদ্র ওকে জড়িয়ে ধরে রুমে ঢুকলো। অদরা আয়নার সামনে গিয়ে চোখ কাজল লাগাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। রুদ্র হাতের স্মার্ট ওয়াচ খুলতে খুলতে ওর দিকে ভাবুক বনে গেল। এই ভেবে পাচ্ছে না যে ও রাত্তার ভিতরে রাখা ভাই আদ্র অসুস্থ, আর ও এত হ্যাপি কী করে। এমনিতে আদ্রর কিছু হলে খাওয়া দাওয়া ভুলে যায়, বাড়িতে তোলপাড় লাগিয়ে দেয়। রুদ্রকে এসে 100 বার বলে তার ভাই অসুস্থ, আর সেখানে আদ্র সারাদিন অসুস্থ হয়ে শুয়ে আছে। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বাড়ির কেউ যে অসুস্থ তা জানিস? অতরা তালে তালে বলে দিল, কে অসুস্থ? বাড়িতে তো সবাই ভালোই আছে। রুদ্র এগিয়ে এলো, অদরাকে বলল, মানে তোর ভাই অসুস্থ জানিস না নাকি? অদরা তৎক্ষণাৎ হাসার চেষ্টা করে বলল, দেখেন ভুলে গিয়েছিলাম। কি বলুন তো, আপনার জন্য শাস্তি গিয়ে ভাইয়ার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। রুদ্র অদরাকে কাছে টেনে বাঁকা হেসে বলল, আমার জন্য সেজেছেন যখন, তাহলে কিছু তো দিতেই হয়। সকাল সকাল আদ্র ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে বসলো। তারপরে অনিমা নিচে নেমে আদ্রকে বললেন, কিরে তোর শরীর এখন কেমন? আদ্র নরম গলায় বলল, একটু ভালো, তবে কেমন যেন শরীর ম্যাচ করছে, ভালো লাগছে না। অনিমা আদ্রর কপালে হাত রেখে দেখলো জ্বর আছে নাকি, কিন্তু নেই। তিনি বললেন, জ্বরও তো নেই বাবা, তুই ভালো ডাক্তার দেখাতে যা। আমি কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, খেয়েছি, তাই একটু ভালো। অদরা নিচে নেমে এসে আদ্রর কাছে এসে বলল, কি হয়েছে আম্মু? তোর আদ্র ভাইয়ের শরীর ভালো লাগছে না। অদরা বললো, এখনো ঠিক হয়নি, কি হলো? আদ্র মনে মনে বলল, তোর অভিনয় জাস্ট অস্থির রে, নিশ্চয়ই নাটক করলে এতদিন অ্যাওয়ার্ড পেতিস অনেকগুলো। রুদ্র নিচে এলো, অদরার দিকে তাকিয়ে আদ্রর পাশে বসলো। আদ্রকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলে, এরপরে আর মাথা কামালো না। রুদ্র আর আরিফ নেওয়াজ খাবার খাচ্ছে। আদ্র নিচে নেমে রুদ্রকে বললো, ভাইয়া আজকেও আমি যেতে পারবো না, শরীরটা ঠিক নেই। রুদ্র আগে আরিফ নেওয়াজকে বললেন, ঠিক আছে, রেস্ট নাও, আমাদের কাজের এত দরকার নেই যে তোমার অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে, আমরা ম্যানেজ করে নিব। দরকার হলে তুমি ডক্টরের কাছে যাও, আবার অসুস্থ শরীর নিয়ে বসে থাকা ঠিক না। অনিমা বললেন, ওষুধ তো খাচ্ছেই, এর উপরে দিয়ে আবার ওষুধ আনতে যাবে কেন? ওগুলি খেয়ে দেখো। আরিফ নেওয়াজ বললেন, আজকের দিন খেয়ে দেখো, তোমার মেজো আম্মু তো বড় ডাক্তার, সে তো বললই। অনিমা চোখ ফাঁকিয়ে তাকিয়ে রইলেন আরিফ নেওয়াজের দিকে। আদ্র মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সন্ধ্যার আগে দিয়ে রুদ্র আরিফ নেওয়াজ ফিরে এলেন। রুদ্র রুমে এসে অদরাকে না পেয়ে ডাকতে থাকলো। অদরা কোথায় থেকে যেন দৌড়ে এলো, রুদ্রের সামনে দাঁড়িয়ে বলল, চলে এসেছেন? কোথায় গিয়েছিলি? ছাদে আপনার জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো আনতে। ও। অদরা রুদ্রর শার্ট প্যান্টগুলো সোফায় রেখে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নিন। রুদ্র শাওয়ার নিয়ে বের হয়ে এসে জামা কাপড় পরে নিচে আসে। অদরা ভাদ্য বউয়ের মতো রুদ্রকে পরম যত্নে খাবার বেড়ে দিল। রুদ্র খাবার খেয়ে আবার রুমে ফিরল, অদরাও ফিরল। রুদ্র বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসে সোহাকে কল দিল। সোহা রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কি করছিস? কিছু না, বসে আছি। তুমি কি করছো? আমিও বসে আছি। ভাইয়া অদরা আফু কোথায়? পাশেই আছে, কথা বলবি? হ্যাঁ একটু দাও। রুদ্র অদরার দিকে ফোনটা দিয়ে দিল। অদরা কানে নিয়ে বলল, হ্যাঁ সোহা বল। আপু আদ্র ভাই বললো সে নাকি অসুস্থ। ঠিকই বলেছে, আব্বু ফিরে এলেই বলবো চলে যাব, আমার ভালো লাগছে না। এ কথা শুনে রুদ্র বলল, অদরা তোর খালাতো বোন, মানে আদ্রর হবু বউকে বলেছিস ও এসে আদ্রকে দেখে যেত? অদরা চোখ পাকিয়ে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। সোহাকে বলল, না রে সোহা, ঝিলিক আসবে না, ওর এক্সাম শুরু হয়েছে। ও, আমি আব্বুকে বলে চলে আসবে, ঠিক আছে, বলে রাখছি। অদরা কল কেটে দিয়ে রুমে ফিরে এসে রুদ্রকে বলল, আপনি জানেন না আদ্রকে ভালোবাসে, ওদের প্রেম চলে, জানেন না? রুদ্র না বোঝার ভান করে বলল, তাই নাকি? আগে তো জানতাম না। আপনি জানতেন, পই পই করে বলে বুঝিয়েছে, তাও ওদের মাঝে ঝিলিকের নাম নেন। অদরা বিছানার এক কোণে বুকে হাত গুজে বসে রইল। রুদ্র এগিয়ে এসে হেসে বলল, রাগ করেছিস? অদরা কিছু বলল না, অন্যদিকে ঘুরে রইল। রুদ্র বিদ্যাঙ্গুল দিয়ে কপাল ঘষতে বলল, যা, সরি, আর বলবো না, এটুকুতে আমার রাগ ভাঙবে না। রুদ্র অদরার গালে চুমু দিয়ে বললে, এবার রাগ কমেছে? তো কি করলে কমবে? সোহাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন, আর আদ্র সোহার বিয়ের ব্যাপারে কথা বলবেন, ওদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, সাহায্য করবেন। এই শুনে রুদ্র বলল, পারবো না। তুই ওদের প্রেমে ওকালতি করেছিস, তুই ওদের বিয়েতে সাহায্য করবি, আমি ওসব পারবো না। অতটা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, পারবেন না?
না। পারবেন না? না। আরেকবার বলবো, পারবেন না? পারবো না। অদরা উঠে গটগট করে চলে যেতে যেতে বলল, পারতে হবে না, থাকুন আপনি। রুদ্র বলল, হ্যাঁ পারবই না, যা যা। মিনিট দুই যাওয়ার পরে রুদ্র বুঝলো তার আতঙ্ক আসলেই রেগে গিয়েছে। ভাবলো রাগ করতে থাকুক, একটু পরে না হয় রুমে নিয়ে আসবে। এদিকে আদনান নেওয়াজ বাসায় ঢোকার পরপরই সোয়া রুম থেকে বেরিয়ে তার সামনে এলো, কিছু একটা বলার জন্য দাঁড়িয়ে রইল। আদনান নেওয়াজ মেয়ের চোখ মুখে দেখে বললেন, তোমার মন খারাপ নাকি? কি হয়েছে? আব্বু একটা কথা বলি। হ্যাঁ বলো। আব্বু বাড়িতে যাব, এলে 2 দিন হলো, আর এই বলছো চলে যাবে? সোয়া নিচু গলায় বলল, ভালো লাগছে না, থাকতে থাকতে ভালো লেগে যাবে। না আব্বু, আমি চলে যাব। আদনান নেওয়াজ বললেন। সোহা এগিয়ে এসে বলল, আব্বু শুনলাম আদ্র ভাই আজ 2 দিন ধরে অসুস্থ। আদনান নেওয়াজ বুঝলেন ওর ভালো না থাকার কারণেই আদ্র। অবশ্য রুদ্র কল দিয়ে বলেছে আদ্র অসুস্থ। তিনি স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে যেও। সোয়া আশাবাদী হয়ে বলল, কবে যাব? ভেবে জানাচ্ছি। ঠিক আছে। আদনান নেওয়াজ আবার রুদ্রকে কল দিয়ে শুনলেন সোহাকে কবে পাঠাবেন। রুদ্র বলল, ও ভেবে জানাবে, রাত 10টা। অদরা চকলেট খেতে খেতে টিভি দেখছে। সবাই রুমে চলে গিয়েছে। রুদ্র নিচে এসে সোজা অদরার কাছে এসে বসলো। অদরা মুখ বেঞ্চি দিয়ে টিভির দিকে তাকালো। রুদ্র বলল, রুমে চল। যাব না। কেন? অদরা রুদ্রের দিকে না তাকিয়ে বলে দিল, যে স্বামী তার স্ত্রীর কথা শুনে না, আমি তার ঘরে গিয়ে কি করব? সে থাকুক তার জেদ নিয়ে। রুদ্র নিজের কপালে নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। কেন যে তখন ওর সাথে জেদ দেখাতে গেল, এখনও রেগে আছে। রুদ্র অদরার হাত ধরে বলল, ওদের বিয়ে ওরাই বাড়িতে বলুক, আমাদের কি? অদরা এবার ওর দিকে ঘুরে পা উঁচিয়ে বসে বলল, আমাদের কি মানে? আপনার মাথায় চাচ্ছু সোহাকে নিয়ে গিয়েছে, আপনার কথায় চাচ্ছু সোহাকে নিয়ে গিয়েছে। রুদ্র বলল, তুই কি করে জানলে আমার কথায় নিয়ে গিয়েছে? কি মনে করেছেন আমি জানবো না? সেদিন চাচ্ছু যে ডেকে নিয়ে গেল, তারপরে আবার বড় আম্মু আপনাকে ডাকতে এসেছিল, আমাকে বলেছিল আপনাকে ডেকে নিয়ে আসতে। আমি আপনাকে ডাকতে গিয়েই শুনেছি। রুদ্র অবাক কণ্ঠে বলল, তাও আমাকে বলিসনি কেন? অদরা বলল, এসব রাখুন, আপনি যেহেতু সোহাকে নিয়ে যেতে বলেছেন, এখন আপনি সোহাকে এনে দিবেন। যা দিব, এখন রুমে চল। আমাকে ছুঁয়ে বলুন। রুদ্র হেসে অদরাকে জড়িয়ে ধরে বলল, যা। ছুঁয়ে না, জড়িয়ে ধরেই বললাম, সোহাকে এনে দিব। অদরা চকলেট রেখে রুদ্রের পিঠে হাত উঠিয়ে বলল, জানেন ভালোবাসার মানুষ দূরে থাকলে কতটা কষ্ট লাগে? আমারও কষ্ট লেগেছে কারো জন্য। সে বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলেছে, এখন তাকে পেয়েছি আমি। সবশেষে আলহামদুলিল্লাহ। রুদ্র নিরেট কণ্ঠে বলল, তোকে ছেড়ে আর কোথাও যাব না, আই প্রমিস। রুদ্র অদরাকে ছাড়িয়ে টিভিটা অফ করলে। এরপর অদরাকে পাজা কোলে তুলে নিয়ে উপরে গেল। পরদিন সন্ধ্যার দিকে রুদ্র বেরোলো সোহাকে আনতে। কাউকে বলে যায়নি সোহাকে আনতে যাবে। অদরা আর ওর মাকে বলে গিয়েছে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। রাত 9টার দিকে ফিরলেও সোহাকে নিয়ে। অদরার রুমই ছিল। রুদ্র সোহাকে নিয়ে উপরে এলো। কোনো শব্দ না করে সোহাকে বলল, যা অদরার সাথে কথা বল, তোকে দেখলে খুশি হবে। সোহা দেরি না করে রুমে ঢুকে অদরাকে পেছন থেকে জড়িয়ে ধরে রইল। অদরার বুঝতে বাকি নেই কে ধরেছে, সোহাই ধরেছে নিশ্চয়। অদরা সোহাকে দেখে খুবই খুশি হলো। ওকে জিজ্ঞাসা করলো, কিরে তুই এলি, কে নিয়ে এলো তোকে? নাকি চাচ্ছু এসেছে? রুদ্র ভাইয়া নিয়ে এসেছে। সেনা বলল, বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে, মিথ্যে বলেছে তোমাকে সারপ্রাইজ দিতে। রুদ্র রুমে ঢুকে অদরাকে বলল, তোকে আমি সারপ্রাইজ দিলাম, এখন তুই সোহাকে নিয়ে গিয়ে আদ্রকে সারপ্রাইজ দে। অদরা রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে সোহাকে নিয়ে বেরিয়ে গেল। রুদ্র পেছন থেকে অদরাকে বলল, একটু তাড়াতাড়ি আসবেন রুমে, আপনাকে এখন রুদ্র নেওয়াজের ভীষণ প্রয়োজন। রুদ্র শুনতে পেয়ে আদ্র রুমের লাইট নিভিয়ে উবু হয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। দরজাটা খোলাই রেখেছে, কেননা রুকাইয়া কিংবা অনিমা এসে আদ্রকে দেখে যায় অসুস্থ কিনা। সোহা খুব সাবধানতার সাথে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দিল। আদ্র কারো উপস্থিতি বুঝতে পেরে বলল, কেরে? সোহার থেকে কোনো উত্তর না পাওয়া গেল না। আদ্র বলল, অদরা এমন ফাজলামন মানে হয় না, যা তো রুম থেকে, যা তো তোর রুমে। আদ্র স্পষ্ট বুঝতে পারছে ওর রুমে যে অদরা না সোহা, কারণ অদরা ওর রুমে এলে কখনোই চুপচাপ থাকে না, দুপদাম করে হেঁটে এসে মারে, নয়তো কথা বলতে বলতে ঢুকে। আর সোহা চুপচাপ থাকে। আদ্র সোহাকে বুঝতে না দিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, তোকে যেতে বললাম না, যাচ্ছিস না কেন? যদি কাছে আসি
চুল একটাও থাকবে না। সোহা আদ্রর এগিয়ে আসা দেখে পিছিয়ে গেল। আদ্র সোজা এসে ওকে জড়িয়ে ধরে ফেলেছি। অনেক লুকোচুরি খেলেছিস। সোহা বলল, তুমি প্রতিবার বুঝতে পারো কেমনে যে আমি এসেছি? আদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, তোকে চিনতে পারবো না এটা কোনো কথা? এই বাড়িতে তুই একমাত্র ব্যক্তি যে কিনা চুপচাপ আসিস আমার ঘরে। এছাড়া অদরা যদি আসে দুমদাম পা ফেলে আসবে, নয়তো কথা বলতে বলতে ঢুকবে। আদ্র সোহাকে ছেড়ে রুমের লাইট চালিয়ে বিছানায় বসে বলল, কখন এলি? একটু আগে। তোর সাথে কে এসেছে? কেউ আসেনি, রুদ্রভাই নিয়ে এসেছে। কি? ভাইয়া তোকে আনতে গিয়েছে? অদরা আপুকে খুশি করতে আমাকে এনেছে। আদ্র বুঝিয়ে বিড় করে বলল, তাহলে অদরা রুদ্রকে চাপ দিয়েছে, তাই তো এনে দিল। যাক বোন, থ্যাংক ইউ। অদরা সেই যে রুম থেকে বেরিয়েছে সোয়ার সাথে, তা আর রুমে ফেরার নাম গন্ধ নেই। রুদ্র রুম থেকে বেরোলো অদরাকে খুঁজতে। আজকে পেলেই হয় অদরাকে পা ভেঙে রুমে বসিয়ে রাখবে। ও খুঁজতে ড্রয়িং রুমে এসে দেখলো কিচেনে রুকাইয়ার সাথে কি যেন করছে। রুদ্র এগিয়ে এসে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল। রুকাইয়ায় অদরাকে ইশারা করে সামনে তাকাতে বলল। অদরা সামনে তাকিয়ে রুদ্রকে দেখে হেসে বলল, মনে ছিল না। রুদ্র ওর মুখ ফানে তাকিয়ে থেকে আর রেগে থাকতে পারল না। এইভাবে হেসে কথা বললে রাগ করে থাকা যায় না। রুদ্র হেসে বলল, তোকে কি করব বল? 1 ঘন্টা আগে রুমে আসতে বলেছি যে দরকার আছে, আর এখন বলছিস মনে ছিল না? রুকাইয়া অদরার দোষটা নিজের উপরে নিয়ে বললেন, ও যেতেই চেয়েছিল, আমিই যেতে দেইনি। রুদ্রর মাকে বললে, এখন তোমার ছোট ছেলের বউকে সাথে রাখবে, আমার বউকে আমি দিব না। রুকাইয়া ফুস করে শ্বাস ছেড়ে বললেন, তোদের 2 ভাইয়ের বউকেই সাথে রাখবো। তোরা 2 ভাই বউ ছাড়া একসাথে থাকবি। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, আমাদের পাবেই না, আমরা হানিমুনে চলে যাব। রুকাইয়া বললেন, রুদ্র ভালো কথা বললি তো, তোরা হানিমুনে গেলি না তো? রুদ্র অদরাকে দেখিয়ে বলল, ওই আতঙ্ক যায় না। আমি কি বলিনি ওকে? বলে যে আদ্র বিয়ে করলে ওদের সাথে নিয়ে যাবে। অদরা চুপ করে তাকিয়ে রইল। রুদ্র বলল, অদরা এখন কি তুই যাবি? একটা দরকার আছে। ঠিক আছে, চলুন। রুদ্র অদরাকে রুমে এনে ওর হাতটা ধরে নিজের কাছে এনে বলল, আমার কথা মনে থাকে না নাকি? অদরা রুদ্রর কাঁধে হাত রেখে হেসে বলল, আপনার আমাকে মনে পড়তেই তো, তাই আমার মনে পড়ে না। রুদ্র গভীর গলায় বলল, সত্যি মনে পড়ে না? চোখ বন্ধ কর। অদরা চোখ বন্ধ করতেই রুদ্র ওর গায়ে ঠোঁট ছোঁয়ালো, কয়েকটা ছোট চুমু দিল। অদরা মুচকি হাসলো। রুদ্র তৎক্ষণাৎ অদরার ঘাড়ে খুব জোরে কামড় বসালো। অদরা চোখ খুলে উফ সূচকে শব্দ করে উঠল। রুদ্র ওকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, এবার থেকে ঘাড় ঘোরানোর সময় কখনোই ব্যথা অনুভব করবি, আর তখনই আমার কথা বেশি করে মনে পড়বে। অদরা রাগে রুদ্রকে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল আর বলল, কাছে এলে আমিও আপনার ঘাড়ে কামড়ে দিব। রুদ্র হেসে লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে শার্টটা খুলে বিছানায় এসে বলল, আমার অর্ধেক জীবন যাবে বোধ হয় তোর রাগ ভাঙাতে। আরে রাগ করিস, সব ভুলে আয়, মিলেমিশে ঘুমায়। অদরা মুখ টিপে হাসছে ওর কথায়। রুদ্র পাশে শুয়ে মৃদু আওয়াজে গান বলতে লাগলো। অদরা নিজেই রুদ্রের কাছে এসে ওরা বুকে মাথা রেখে শুলো। রুদ্র অদরার কানে বলল, অন্য কিছু ফিলিংস হচ্ছে? আজ তোকে আমার চাই। অদরা গভীর গলায় আওড়ালো, মানা করলে কি শুনবেন? একদমই না। সকালবেলা অদরা রাতে ঠিকই বলেছিল রুদ্রর গাড়ে কামড় দিবে, তাই দিয়েছে। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে গাড়ের পাশে লালচে কামড়ের দাগটা দেখছে। অদরা রুমে ফিরল কফি নিয়ে। রুদ্রকে দেখে শুনিয়ে বলল, দেখুন এবার কেমন লাগে? ওইভাবেই যান খাবার টেবিলে, এমনকি অফিসে। রুদ্র পিছেল হেসে বলল, আমার কোনো প্রবলেম নেই, সবাই তো জানি বিয়ে করেছি কয়েকদিন হলো, তাই সবাই দেখে আরও খুশি হবে, বলবো রুদ্র তোর বউ কিন্তু তোকে ভালোবাসে। অদরা হেসে বলল, সে যাই বলুক, তবে আজকে দেখবো আপনার কি লজ্জা লাগে কিনা। আমাকে তো প্রতিবার লজ্জা ফেলে দিয়ে নিজে বিন্দাস ঘুরে বেড়ান, আজকে আপনার পালা। রুদ্র হেয়ালি করে বলল, কেউ বলবেই না? দেখুন ঠিক আছে, দেখা যাবে।
রুদ্র খাবার টেবিলে এলো। আদ্র আরিফ নেওয়ার সাথে ছিলেন। খাওয়া দাওয়া করার সময় আদ্র চোখে পড়ল রুদ্রর ঘাড়ের দাগটা। বড় ভাই লজ্জা পাবে বলে বলল না, তবে ইশারা করে বোঝালো রুদ্রকে। রুদ্র মুচকি এসে অদরাকে ইশারা করলো। আদ্র চুপচাপ খাওয়া শুরু করলো। রুদ্রকে ইশারা করে বোঝাতে পেরেছে অদরাকে খোঁচা মেরে বলতে গেলে ও কম মারবে না। ভালোই খাওয়া দাওয়া শেষ হলো। রুদ্র হাফ ছেড়ে উঠে দাঁড়ালো। যাক, বউকে তো জোর দেখিয়ে বলতে পারবে কেউ লজ্জায় ফেলে দিতে পারেনি। ওর ভাবনার মাঝে ঠিক তখনই সোহা নিচে এসে দাঁড়ালো ওর সামনে। রুদ্রর কানের দিকে তাকিয়ে বলে দিল, এ কি ভাইয়া, তোমার ছোঁয়ার কথা থামিয়ে দিয়ে চুপচাপ গিয়ে বসলো। রুদ্র হাফ ছাড়লো আর অদরার দিকে তাকিয়ে এসে ফিসফিস করে বলল, বেঁচে গিয়েছি। বেলা 11টার দিকে আরমান নেওয়াজ গ্রামের বাড়ি থেকে ফিরলেন। রাতেই ফিরতেন, কিন্তু রুদ্র বলেছে রাত করে গ্রামের রাস্তা দিয়ে আসার দরকার নেই, সকালেই আসতে। তিনি বাড়িতে এসে ফ্রেশ হয়ে অফিসে গেলেন। রুদ্র এলো তার কেবিনে কথা বলতে। রুদ্র শুরুতেই আদ্রকে নিয়ে কথা বলল। তাকে বলে দিল আদ্র আর সোহার প্রেম চলছে। আরমান যে নিয়ে কথা বলে শেষে বললেন, তোমাকে না হয় অদরার সাথে জোর করেই বিয়ে দিয়েছিলাম, আর তোমার ভাই নিজেই নিজের রাস্তা ক্লিয়ার করে রেখেছে। বাড়ির মেয়েদের বাড়িতেই রাখবে। ভালো, বাবা ওদের বিয়ের নিয়ে কথা বলো ছাত্রর সাথে, ওরা ওদের মতো প্রেম করুক, বিয়ের কথা পরে বলবো। রুদ্র মাথা নাড়িয়ে বলল, তোমাকে ওদের বিয়ে তাড়াতাড়ি দিতে হবে। ঠিক আছে, দেখছি বললে হবে না, তাড়াতাড়ি দিতেই হবে। আরমান নেওয়াজ হাসলেন। রুদ্র তো আর বলতে পারছে না তোমার ভাতিজির কারণে বিয়েটা তাড়াতাড়ি দিতে। বিকেলে অধরা রুদ্রর কাবারটা গুছিয়ে রাখছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না দুহাত কোনো দিন, হোক না যা হওয়ার। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না দুহাত কোনো দিন, হোক না যা হওয়ার। সোয়া রুমে ঢুকে বলল, বাবা এখন দেখি কাজ করতে করতে মুচকি হাসো, গুনগুন করে গান গাও, ব্যাপার কি? অদরা সোহার এক গাল ধরে টেনে বলল, আদ্রের সাথে তোর বিয়ে হলে তুইও আমার মতো হবি, তখন যা কথা। এখন কি করবে? একটু কিচেনে যাব, একটা কিছু রান্না করব। ও রুদ্রবাইয়ের জন্য নাকি? ঠিক ধরেছিস। অদরা বিছানায় থেকে ফোনটা নিয়ে রুদ্রকে কল দিল। হ্যালো, কি করছেন? কিছু না, তুই কি করছিস? অদরা মিথ্যে বলল, শুয়ে আছি, ঘুমাবো এখন। ঘুম পাচ্ছে। লাঞ্চ করেছিলেন? করেছি। তুই খেয়েছিস? খেয়েছি। তাহলে ঘুমা। শুনুন। বল, কখন ফিরবেন? সন্ধ্যার পরে। ঠিক আছে, বাড়িতে আসার 10 মিনিট আগে কল দেবেন। কিছু লাগবে? না, এমনি। রাখছি তাহলে, কাজ করো না, আমি ঘুমাবো। ওকে। আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর রুদ্র সন্ধ্যার পরপরই বাড়িতে ফিরল। অদরা সিঁড়ির উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আরিফ নেওয়াজ উপরে এসে অদরার সাথে টুকটাক কথা বলে রুমে চলে গেলেন। রুদ্র অদরাকে দেখে হেসে উপরে এসে অদরার সামনে দাঁড়িয়ে বলল, উফ, কি মারাত্মক লাগছে। অদরা মুচকি এসে রুদ্রকে টেনে নিয়ে রুমে যেতে যেতে বলল, একটু তাড়াতাড়ি আসুন তো। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? সূর্যের জায়গায় আছে, এখন রাত, আর আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। রুদ্র স্যুটটা খুলে বিছানায় রাখলো। শার্টটা খুলতে নিলে অদরা নিজে শার্টের বোতাম খুলে দিতে বলল, দিন তো, আমি তাড়াতাড়ি খুলে দিচ্ছি, আপনার 2 দিন লাগবে। রুদ্র ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো? অদরা বলল, ফ্রেশ হয়ে আসুন তারপর বলবো। রুদ্র বাঁকা হেসে বলল, যেভাবে শার্ট খুলে দিলে সেভাবে প্যান্ট খুলে দিলেও কিন্তু রাগ করবো না। অদরা লজ্জা পেয়ে বলল, কি অসভ্য লোক। রুদ্র অদরা 2 হাত টেনে নিজের কোমরে রেখে রসিকতা করে বলল, খুলে দিবি নাকি? দরজা খোলাই ছিল। আদ্র আবার সোহার রুমে যাচ্ছিল তো রুদ্র আর অদরাকে দেখে জিভে কামড় দিয়ে চলে গেল সোহার রুমে। সোহাকে এসে বলল, কিরে, কি করছিস? কিছু না, এই একটু পড়ছিলাম। ও আচ্ছা, তোর পড়তে ভালো লাগে? সোহা আসার চেষ্টা করে বলল, ভালো লাগে না, তাও পড়তে হয়। আদ্র হেসে বলল, আমার আর তোর বিয়ের কথা তো চলছে, এই বিয়ের পরে তোকে আর পড়তে হবে না, তুই শুধু আমার সেবা যত্ন করবি। সোহা খুশি হয়ে বলল, ঠিক আছে, ভালো একটা কথা বললে।
রুদ্র শাওয়ার নিয়ে ফিরে এসে দেখলো অদর ওর জন্য স্কাই ব্লু রঙের শার্টার কালো রঙের ফুল প্যান্ট বের করে রেখেছে। রুদ্র শার্ট পরতে পরতে বলল, কোনো স্পেশাল ডেট কি আজকে? না, তবে স্পেশাল কিছু আছে। কি বলা যাবে কি? একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি। অদরা চলে গেল। রুদ্র প্রভুসিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে প্যান্ট পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। চুলটা সেট করে পারফিউম শরীরে নিয়ে বিছানায় থেকে ফোনটা নিয়ে সার্চে দিল। অদরা এলো রুমা, হাতে পায়েসের বাটি। রুদ্র বিছানায় বসে বলি, স্পেশাল ডিশ মনে হচ্ছে। অদরা হেসে বলল, আপনার জন্য পায়েস রান্না করেছে। আজকের পায়েসে কোনো লবণ দিইনি, মিষ্টি হয়েছে আজকে, খুব ভালো হয়েছে। রুদ্র কৌতূহল নিয়ে বলল, কই এখানে দিয়ে খেয়ে দেখি। রুদ্র খেলো, ভালোই হয়েছে, মন্দ নয়। অদরা আশাবাদী হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রুদ্র ওকে আরও খুশি করতে হেসে বলল, অনেক ভালো হয়েছে, সেদিনের মতো হয়নি, বরং খুব ভালো হয়েছে। আমি আমি রান্না করেছি, কাউকে পাশে আসতে দেয়নি। রুদ্র অদরাকে নিজের কাছে এনে বসিয়ে ওকে পায়েস একটু খাইয়ে দিল আর বলল, আস্তে আস্তে তো সংসারী হয়ে যাচ্ছেন। হতেই হয়। এখন আমার সাথে চলুন। কোথায়? নিচে খাবেন, এরপরে রুমে এসে একটু রেস্ট নেবেন, তারপর আমাকে নিয়ে একটু বাহিরে যাবেন। অনেক দিন ধরে ঘুরতে নিয়ে যান না। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলুন তাহলে। রুদ্র রাতের খাবার খেয়ে রুমে এসে রেস্ট করতে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছিল। অদরা কালো রঙের বোরকা আর স্কাই ব্লু রঙের হিজাব পরে রেডি হচ্ছিল। বিয়ের পরে প্রথম কোথাও বের হচ্ছে, তাই ম্যাচিং ড্রেস পরে যাবে। রুদ্র আর অদরা ঘুরতে এসেছে সেই আগের জায়গায়, যেখানে এর আগেই অদরাকে নিয়ে এসেছে ফুচকা খাওয়াতে। প্লেসটা বরাবরের মতো কোলাহল মুক্ত। কয়েকটা কাপল এক এক জায়গায় এসে কথা বলছে। ওরাও দুজনে গাড়ি থেকে নেমে একটা বেঞ্চে বসে বসলো। রুদ্র ফুচকা কিনে নিয়ে এলো, অদরা নিজেও খেলো আর রুদ্রকেও জোর করে খাওয়ালো। মিনিট 10 পরে রুদ্র অদরাকে বসিয়ে রেখে কোথাও একটা চলে গেল। আবার খুব দ্রুতই ফিরে এসে অদরার পাশে বসলো। ওর হাতটা নিয়ে দুটো বেলি ফুলের গাজরা পরিয়ে দিল আর কয়েকটা লাল গোলাপ দিল। অদরা এতেই খুশি। ওর আহামরি আর কিছুর দরকার নেই। কিছু মানুষ আছে অল্প কিছু পেলেই খুশি হয়, তাদের খুশি করতে আহামরি কোনো কিছু লাগে না। দুজনের জানা অজানা অনেক কথাই বুঝতে শুরু করলো। কথা বলা শেষে দুজনেই বাড়ি ফিরে আসার কথা বলল। রুদ্র উঠে দাঁড়ালো। অদরার নিচ থেকে রুদ্রকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। রুদ্রের মুখে হাসি ফুটে উঠল। খুশি হয়ে অদরাকে ছাড়িয়ে নিয়ে বলল, কত অপেক্ষা করেছি এইটুকু শোনার জন্য। আচ্ছা আবার বলতো। অদরা মুচকি হেসে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি। রুদ্র বুকে হাত রেখে চোখ বন্ধ করে গভীর গলায় বলল, উফ, একদম খুন করে ফেললি। ফনয় বেলায় তোর আগমন ছিল বসন্তের মতো, আর তোর থেকে ভালোবাসি শোনার পরে মনে হচ্ছে আর কিচ্ছু চাই না। সব শেষে তোকে বলতে চাই, অনেক অনেক ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে শেষ হয়ে গেল। যারা প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত শুনেছেন তারা অন্তত আজকে একটা কমেন্ট রেখে যাবেন। আজকে নেক্সট লাভ রিয়েক্ট এগুলা দিবেন না, আজকে একটা গঠনমূলক কমেন্ট চাই। আশা করছি আপনারা খুব সুন্দর মন্তব্য করবেন। এই গল্পটাকে আপনারা যেমন ভালোবেসেছেন, আশা করি আমার সামনের গল্পগুলোকে এভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।